নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা নিয়ে এবার বলছি। ভিডিওটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ওপরে। মিউচুয়াল ফান্ডে এসআইপি প্রচুর প্রশ্ন এসছে আমার কাছে এবং অনেকে কমেন্ট করেছে এবং সঙ্গে মেল করেছে, আমার টেলিগ্রাফ চ্যানেলে পর্যন্ত রিকোয়েস্ট করেছে এবং তাদেরকে কিছু ভুলভ্রান্তি তারা কয়েকজন করেছে, সেগুলোকে রেকটিফিকেশন করাও প্রয়োজন পড়ে গেছে। তো সেইটাও একটা প্রয়োজন। সেই সমস্ত তাগিদে আমার মিউচুয়াল ফান্ড নিয়ে এসআইপি সেকেন্ড এটা এপিসোড, অলরেডি একটা ফার্স্ট এপিসোড আমি করে নিয়েছি। তো বেসিক্যালি বন্ধুরা, যে রিক্যাপচুলেশন যেটাকে বলতে পারি, মানে কী কারণের জন্য আমরা এসআইপি করবো, কী কারণে মিউচুয়াল ফান্ডে আমরা টাকাটা রাখবো। প্রথম কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের প্রধান অবজেক্ট হচ্ছে ওয়েলথ ক্রিয়েট করা, একটা বড় সড়ো ওয়েলথ তৈরি করা, এবং সেটা লং টার্মে সম্ভব। ইকুইটিতে আমরা বলতে চাইছি, ইকুইটির ক্ষেত্রে লং টার্মের সঙ্গে সঙ্গে ইনভেস্টারের যে গোল, কী লক্ষ্যে ইনভেস্টার টাকাটা রাখতে চাইছে তার একটা কারণ রয়েছে। যেমন ছোটো ছোটো লক্ষ্য থাকে, ছোটো ছোটো সামান্য সামনে একটা পরীক্ষা, কিছু একটা পরীক্ষা বা কোনো একটা কাজের জন্য যখন টাকা দরকার, একটু লং, যেমন রিটায়ারমেন্ট টাইম, মেয়ের বিয়ের জন্য, ছেলের এডুকেশনের জন্য, এগুলো হচ্ছে লং টার্মের জন্য। তো এই ধরনের বিভিন্ন গোল বেসিস করে, লক্ষ্য বেসিস করে আমরা একটা মিউচুয়াল ফান্ডে একটা এসআইপি করে থাকি। তো এসআইপি কথার অর্থ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমি ছোট করে আগেরটা বলে নিচ্ছি। আমরা যখন একটা এসআইপিকে বেছে নেবো মিউচুয়াল ফান্ডে, তখন আমরা কতগুলো ক্রাইটেরিয়া নিয়ে নেবো। সেই ক্রাইটেরিয়াগুলো কী জানার আগে একবার আমরা জেনে নেবো ছোট্ট করে মিউচুয়াল ফান্ডটা কী জিনিস। মিউচুয়াল ফান্ড বেসিক্যালি হচ্ছে কি, যখন আমরা ডাইরেক্টলি যেরকমভাবে ইকুইটিতে ডাইরেক্ট আমরা স্টক থেকে কোনো একটা পার্টিকুলার শেয়ারকে কিনে নিই, যখন আমরা জানি সেই স্টকটা সম্পর্কে বা একটু পড়াশুনো করে বা কোনো জায়গা থেকে শুনে অ্যানালিসিস করে তবে আমরা ইনভেস্ট করি। অনেকের পক্ষে এক নাম্বার হচ্ছে সময় কুলিয়ে ওঠা সম্ভব হয় না, সময়ের একটা প্রবলেম। দ্বিতীয়ত এক্সপার্টাইজ, তারা এক্সপার্ট নয় এই সাবজেক্টের ওপরে, কিন্তু তারা যেন অন্য প্রফেশনে রয়েছে, কেউ টিচার, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ এরকম বিভিন্ন প্রফেশন বা অন্যান্য বিজনেসে রয়েছে, কিংবা আদার্স বিভিন্ন যে প্রফেশন রয়েছে, তাদের পক্ষে সম্ভব হয় না রিসার্চ করা, তাদের পক্ষে সম্ভব হয় না ট্র্যাক করা। ট্র্যাকিংয়েরও প্রচণ্ড দরকার পড়ে এই জিনিসটাতে, সেইগুলো সম্ভব হয় না। তো তাদের জন্য সবথেকে উৎকৃষ্ট প্রসেস হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবার মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করবেন, মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা হচ্ছে কি, এখানে আপনি নিজে না করে একজনকে দিয়ে দেওয়া হলো। বা তোমাদের ক্ষেত্রে যদি বলি, ছোটরা যারা আছো 20, 25, 26 বছর বয়সের মধ্যে, তাদের কথা নিয়ে বলছি, তারা যখন তাদের বড় ওয়েলথ ক্রিয়েট করার জন্য এসআইপির মাধ্যমে তারা ক্রিয়েট করবে। এবং তারা কি করবে, তারা নিজের প্রফেশনে থাকবে, নিজের পড়াশোনা নিয়ে থাকবে, তারা নিজে থাকবে, কিন্তু তার সামান্য অ্যামাউন্ট 500, 1000, 2000 যে কোনো একটা টাকা তারা প্রতি মাসে মাসে মানে ঠিক মতো রুটিন মতো তারা প্রতি মাসে জমা দিয়ে যাবে। জমাটা কি করবে, জমাটা ডাইরেক্ট দেবে না, তারা দেবে মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ড মানে এএমসি যারা নিয়ে রেখে দিয়েছে তারা নিয়ে নিচ্ছে। মানে কি দাঁড়াচ্ছে, একজন তৃতীয় পক্ষ থাকছে, তুমি যে টাকাটা জমা করছো, তৃতীয় পক্ষে জমা করছো, উনি সেই টাকাটা নিয়ে গিয়ে উনি ইনভেস্ট করে দিচ্ছেন তোমার হয়ে। এবার ফলে তুমি 500 টাকা হোক কি, তখন রেটের তোমার যে শেয়ারের দাম বাড়ুক কমুক, তোমার তাতে কিছু যায় আসে না, এক নাম্বার। 2 নম্বর, প্রতিটা স্টকের তো দাম বাড়ছে কমছে, কখনো 500 টাকা স্টক হয়ে যায় 600, কখনো সে 400। কিন্তু তোমার ক্ষেত্রে 500 মানে সবসময় 500 থেকে যাচ্ছে, তুমি দরকার মতো পরবর্তীকালে অ্যাড করতে পারো কিছু ওয়ান লামসাম অ্যামাউন্ট, সেটা পরের কথা। তো এই প্রসেসটা করে দেয় তোমার হয় ফান্ড ম্যানেজার। এবারে ফান্ড ম্যানেজার যে কাজটা করে দিচ্ছে, তোমার যাদের সময় নেই, নলেজ নেই, ক্যাপাবিলিটি নেই, তাদের জন্য। বোঝা গেল এখানে যে বেশ বিষয়গুলো রয়েছে, আমি যেটাকে অ্যানালিসিস করেছি মোটামুটি সেটা নিয়ে কি, ফান্ড হিস্ট্রি, একটা ফান্ড কতদিন ধরে তার কেমন ধরনের রিটার্ন দিচ্ছে। নাম্বার 2 নিয়েছি এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিওটা কি, যখন একটা ফান্ড ম্যানেজার বা যে ফান্ড ম্যানেজার এবং অ্যাসোসিয়েট যারা, তারা একটা পার্সেন্টেজ নিয়ে তার বদলে তোমার হয়ে কাজটা করে দিচ্ছে। তো সেই যে জিনিসটা করছে, তো সেটার জন্য তারা একটা এক্সপেন্স নেয়, এটাকে বলে এক্সপেন্স রেশিও। তো এক্সপেন্স রেশিওর মাথায় সবচেয়ে মিনিমাম এক্সপেন্স রেশিওটা আমি নেব। যেরকম ফান্ড হিস্ট্রির ক্ষেত্রে তারা কপিগত 10 বছর ধরে তারা কত সুন্দর রিটার্ন দিয়ে গেছে, সেটা দেখেছি। 3 নাম্বার, ফান্ড ম্যানেজারের পারফরমেন্স। একজন ফান্ড ম্যানেজার তার যে পারফরমেন্স কী রয়েছে, কী ধরনের রিটার্ন দিচ্ছে বিগত থেকে 10 বছর, 15 বছর ধরে একটা ফান্ডে সে অ্যাসোসিয়েট রয়েছে, যেরকম এইচডিএফসি ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড, এরকম নিপ্পন এএমসি ফান্ড, সেই এবিএসএল, আদিত্য বিড়লা ফান্ড। তো এরকম বিভিন্ন ফান্ডে রয়েছে, তাদের প্রচুর হাজার হাজার কোটি টাকা তারা দেওয়া থাকে, জমা থাকে আমাদের সাধারণ রিটেলারদের টাকা। সেইগুলোকে তারা কী করে, সেগুলো তারা ইনভেস্ট করে। এবারে সেই যে প্রসেসটা, এখানে আমরা চেক করে দেখে নিয়েছি ফান্ড ম্যানেজার কেমন ধরনের রিটার্ন দিচ্ছে, কারণ ফান্ড ম্যানেজারের উপর টোটালটা ডিপেন্ড করে আছে। নেক্সট পয়েন্ট চলে যাব, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। একটা ফান্ড যখন আমি ইনভেস্ট করছি বিগত 10 বছর ধরে, তার কতটা কনসিস্টেন্ট, সে প্রতি বছর রিটার্ন কী পরিমাণ দিয়ে গেছে, এটা দেখার বিষয়। এটাকেও একটা প্যারামিটার রেখে দিয়েছি। নেক্সট প্যারামিটার রেখেছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেশিও। এখানে ইকুইটি ফাইন্যান্সিয়াল রেশিও আমরা দেখেছি, রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি, ডেপ টু ইকুইটি দেখে নিয়েছি আমরা, ক্যাশ ফ্লো দেখছি, এগুলো সমস্ত হচ্ছে ইকুইটি ক্ষেত্রে।
এর ক্ষেত্রে সেরকম না, এর ক্ষেত্রে একটু আলাদা। এর ক্ষেত্রে একটু আলাদা মানে এখানে দুটোকে প্যারামিটার নেওয়া যায়, একটা হচ্ছে শার্প বলে শার্প, আর সেকেন্ড ওয়ান ইজ আলফা। যখন শার্প প্যারামিটারকে নেওয়া হয়, শার্প প্যারামিটার যত বেশি, এখানে জায়গা খুব কম, সময় খুব কম, আমি শার্প আর আলফা নিয়ে পরে যখন থার্ড যে কোনো পার্ট যখন তৈরি করব তখন আমি এটা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। নেক্সট আমি চলে আসছি নর্মালি যে ফান্ডগুলো হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড ছাড়া আরেকটা ফান্ড কী হয়, ডেপ্ট মিউচুয়াল ফান্ড তৈরি হয়। থার্ড কী হয়, হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো ফার্স্টে জানবো ইকুইটি মিউচুয়াল ফান্ডটা কী জিনিস। ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে, এটা হচ্ছে লার্জ ক্যাপ টাইপের ফান্ড। এই ফান্ড মিড ক্যাপ টাইপের ফান্ড হতে পারে, অথবা স্মল ক্যাপ টাইপের ফান্ড হতে পারে, অথবা কী হতে পারে, ফ্লেক্সি ক্যাপ টাইপের ফান্ড হতে পারে, ফ্লেক্সি ক্যাপ ইন্ডেক্স ফান্ড বলা যায় যাকে। তো কী ব্যাপারটা, ইকুইটি ফান্ড ব্যাপারটা কি, ইকুইটি ফান্ড ব্যাপারটা হচ্ছে ফান্ড ম্যানেজার যখন তার যে টাকাটা তুমি জমা দিলে বা আপনারা জমা দিলেন তার 65 বা তার বেশি শতাংশ যদি তারা ইকুইটিতে যখন জমা করছে, ইনভেস্ট করছে, তখন সেটা কিন্তু বলা হয় ইকুইটি মিউচুয়াল ফান্ড। এবং ইকুইটি রিলেটেড যেসব স্কিমগুলো তাতে রাখলেও কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডের সমান বলা হবে। নেক্সট, মিনিমাম যে টাইম পিরিয়ড দেওয়া হয় সেটা হচ্ছে 5 বছর। মিনিমাম 5 বছর না হলে কিন্তু এক্ষেত্রে কোনো রিটার্ন পাবে না, ভালো রিটার্ন পাবে না। তো আমি যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে তারা অন্ততপক্ষে এসআইপির মাধ্যমে বা লামসাম অন্তত 5 বছর তাকে ইনভেস্ট করতে বলছি। তবেই কিন্তু এর যে কম্পাউন্ডিং যে ফেসিলিটি আমরা বলে থাকি, বা এর যে মার্কেটকে বেঞ্চমার্ক যেটাকে বলে, মার্কেটকে বিট করার যে নর্মাল যে একটা তো ইন্ডেক্স ফান্ড থাকে, ইন্ডেক্সের থেকে যেন বেটার করতে গেলে মিনিমাম 5 বছর রাখতেই হবে। যেটা যাবো সেটা হচ্ছে ডেপ্ট মিউচুয়াল ফান্ড। ডেপ্ট মিউচুয়াল ফান্ডটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, সবাই তো 3 বছর 5 বছর 10 বছর 20 বছর রাখার মতো ক্যাপাবিলিটি নেই, প্রয়োজন নেই, তার ইমিডিয়েট টাকা দরকার পড়ে, যেটা আমি বলছিলাম আগে, শর্ট রেঞ্জের জন্য টাকা, তাদের জন্য ডেপ্ট ফান্ড। ডেপ্ট ফান্ডের অসুবিধাটা কি, ডেপ্ট ফান্ডের একটা ব্যাপার হচ্ছে যে এটাকে শর্ট টার্ম হয় কিন্তু রিটার্নটা অনেক কম হয়। ইকুইটির ক্ষেত্রে যেরকম আমরা রিস্ক নিচ্ছি, ইকুইটির ক্ষেত্রে অনেক বছর রেখে দিচ্ছি, ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে কম টাইম রাখছি এবং তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিটার্নটা কম দেবে। তো কী কী হয়, এক নম্বর বলবে শর্ট টার্ম ফান্ড বলি, আরেকটাকে আমরা কী বলি, লিকুইড ফান্ড। তাহলে একদিকে ইকুইটি মিউচুয়াল ফান্ড যেখানে আমরা বলছি লার্জ ক্যাপ হতে পারে, মিড ক্যাপ, স্মল ক্যাপ হতে পারে, বা ফ্লেক্সি ক্যাপ হতে পারে। আরেকটা ক্ষেত্রে আমরা কী হচ্ছে ডেপ্ট ফান্ড। ডেপ্ট ফান্ডের কী আছে, ডেপ্ট ফান্ডের মধ্যে একটা পাচ্ছি আমরা শর্ট টার্ম ফান্ড, আর একটা পাচ্ছি লিকুইড ফান্ড। এই দুটো হচ্ছে ডেপ্ট ফান্ডের মধ্যে পেয়ে গেলাম। থার্ড ফান্ড যেটা তৈরি হয়, থার্ড ফান্ডকে বলছি আমরা হাইব্রিড। মানে কি, একদিকে আমরা লিকুইডিটির এদিকে রিস্কটাও নেব, আবার ওদিক থেকে স্টেবিলিটি নেব ডেপ্টের, মানে দুটোকে নিয়ে হাইব্রিড তৈরি করছি। যেরকম আমরা বলি, যেটা নিয়ে আলোচনা করব, একে বলা হয় ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। ভালো কথা। তো এটাকে বলে হাইব্রিড, দুটোর মিক্স থাকবে এর মধ্যে। চলে আসছি মিনিমাম যে ব্যাপারটার মধ্যে, আমি যে প্যারামিটারগুলো নিয়েছি, যে কটা ফান্ডকে আজকে আলোচনা করব সেগুলোর ক্ষেত্রে 3 বছর বা তার বেশি কন্টিনিউয়াসলি ফান্ডটা গ্রো করে গেছে কন্টিনিউয়াসলি। নাম্বার 2, এক্সপেন্স রেশিও, যেটা আমি বলে নিয়েছি, আগে আলোচনা করে নিয়েছি, সে এক্সপেন্স রেশিওটা যেন সবসময় 1 থেকে কম থাকে। 3 নাম্বার আমরা কী বেছে নেবো, 3 নাম্বার আমরা বেছে নেবো বয়স কত হয়েছে ফান্ডটার, কত বছর ধরে ফান্ডটা রয়েছে, মানে অন্তত পক্ষে 5 বছর ধরে ফান্ডটা যেন স্টেবিলিটির সঙ্গে খুব সুন্দরভাবে আমাদেরকে রিটার্ন দিয়ে যায়, সেটা আমরা কিন্তু দেখে নেব। তো আমরা কোনো রিস্ক নেব না, সেই কারণে আমরা মিনিমাম 5 বছর বা তার বেশি আমরা দেখে নেব। তো আসা যাক এবারে যে আমরা যে বেঞ্চমার্কগুলোর কথা বললাম, যেরকম প্রথম বলে নিয়েছিলাম 3 বছর মিনিমাম তাকে পারফরমেন্স ভালো দিয়ে যেতে হবে। এবং নর্মাল যে ফান্ড যাকে সেন্সেক্স বা নিফটির যে রিটার্ন দিচ্ছে তার থেকে তো বেশি দরকার আমাদের, তার থেকে কম পাওয়া তো কিন্তু তার লাভ নেই। তাই সেটা যেন সবসময় বেঞ্চমার্কটা যেন আপ থাকে, ওর উপরে থাকে, তো সেইটা আমাকে লক্ষ্য রাখতে হয়েছে। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 4th পয়েন্টটা আমরা নিচ্ছি, সেটা হচ্ছে 5,000 কোটি টাকার বেশি AUM থাকতে হবে। AUM প্যারামিটার, যেটাকে আমরা এখানে খুব সহজভাবে যদি বলতে গেলে সেখানে বলা যেতে পারে, যেরকমভাবে এর ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি মার্কেট ক্যাপিটালাইজেশন, এর ক্ষেত্রে আমরা নিচ্ছি 5,000 crores AUM। নেক্সট 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ডাইরেক্ট ফান্ড। কেন ডাইরেক্ট ফান্ড নেওয়া হয়? ডাইরেক্ট ফান্ড আর একটা জেনারেল ফান্ড, রেগুলার ফান্ড বলা হয়। ডাইরেক্ট ফান্ডকে কেন বলা হয়? রেগুলার ফান্ডের ক্ষেত্রে যে ব্রোকার থাকে, যে আপনার হয়ে বা তোমার হয়ে যে ইনভেস্ট করে দেবে, তার একটা পার্সেন্টেজ সে নেয়, মানে তার ছাড়া এক্সপেন্স রেশিও ছাড়াও একটা পার্সেন্টেজ লোকাল ব্রোকার সে নেবে। কিন্তু ডাইরেক্ট আসছি সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, সবচেয়ে বেশি রিস্কি এবং সবচেয়ে বেশি রিটার্ন দেয়। তো এটার ক্ষেত্রে আমরা যেটা বলে নিয়েছি আগে, যে ফান্ড ম্যানেজার 65 বা তার বেশি পার্সেন্টেজ কিন্তু সে দিচ্ছে ইকুইটি এবং ইকুইটি রিলেটেড জায়গায় ইনভেস্ট করছে ফান্ড ম্যানেজার, সেই জন্য একে ইকুইটি মিউচুয়াল ফান্ড আমরা বলবো। নেক্সট আমরা কি বলবো, মিনিমাম পিরিয়ড যেটা 5 বছর হতেই হবে, না হলে কিন্তু বেঞ্চমার্কটাকে বিট করতে পারবে না। নাম্বার 3 কি আমরা বলতে চাইছি, এর মধ্যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বলতে আমরা হচ্ছে টপ 100 যে কোম্পানি আছে, যে সমস্ত টপটা, যেরকম আমরা দেখে নিয়েছি HDFC ব্যাঙ্ক, বা আমরা দেখে নিয়েছি ইনফোসিস কিংবা TCS, এই সমস্ত
সমস্ত বড় বড় যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে কিন্তু এরা ইনভেস্ট করছে, এবং এই ইনভেস্টের প্রথম যে 100টা কোম্পানি আছে তার মধ্যে কিন্তু ইনভেস্ট করছে। এবং এর সুবিধাটা কী হচ্ছে, 1 নম্বর স্টেবিলিটি থাকছে। এইচডিএফসি ব্যাংক তো পরের দিন উঠে যাবে না, এইচডিএফসি ব্যাংক থেকেই যাবে, তো ন্যাচারালি এই ধরনের স্টেবিলিটি থাকছে। 2 নম্বর হচ্ছে গুড কোম্পানি হচ্ছে। নাম্বার 3 নম্বর যেটা আমরা দেখছি যে এ সাস্টেইন করে যাচ্ছে এই যে রিটার্নের পরিমাণটা, রিটার্নটা খুব সিম্পল এবং সাস্টেইন করছে, রিটার্ন খুব বেশি ওঠানামা হবে না। নাম্বার 4 কি, আমরা বেস্ট রিটার্ন তখনই পাবো যেখানে আমরা লং টার্মে রাখতে পারবো। নাম্বার 4 কি, তো এখানে আমরা যে দুটো লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডকে নিয়ে, মিউচুয়াল ফান্ডকে নিয়ে কথা বলছি, ওয়ান ইজ দ্য ক্যানারা রুবেকো ব্লু চিপ মিউচুয়াল ফান্ড, দ্যাট ইজ ওয়ান। এই কানারা রুবেকো মিউচুয়াল ফান্ডের কী কী দেখে নিচ্ছি। প্রথম হচ্ছে AUM হচ্ছে 8,666 কোটি, 1 নাম্বার। নাম্বার 2 ইজ, এটা হচ্ছে প্রথম যেদিন থেকে শুরু হয় আজ পর্যন্ত 14.29% রিটার্ন আপনাকে দিয়ে গেছে। 14.29% আপনি উইদাউট নলেজে একটা মানুষ যখন ইনভেস্টার ইনভেস্ট করে যাচ্ছে চোখ বুঝে, এবং তার মাসে ব্যাংক থেকে প্রতি মাসে মাসে টাকাটা কেটে চলে যাচ্ছে তার পার্টিকুলার ফান্ডে, সেক্ষেত্রে সে একেবারে নিশ্চিন্ত নিরুপদ্রবে রয়েছে, তার কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, সে স্টক মার্কেটে ওঠানামা নিয়ে কোনো মাথা ঘামানোর ব্যাপার নেই। সেই সব মানুষের ক্ষেত্রে 14.29% দিচ্ছে, মানে যথেষ্ট দিচ্ছে রিটার্ন। এবং যদি আপনি ব্যাংকে রাখতেন সেক্ষেত্রে পাচ্ছেন 6.5, যদি আপনি পোস্ট অফিসে রাখতেন 6.75, 7.5, ম্যাক্সিমাম 8.25, সেখানে আপনাকে ডবলের কাছাকাছি দিচ্ছে 14.29%। সো এটা যথেষ্ট ভালো। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, যেটা আমি বলেছিলাম এক্সপেন্স রেশিও সেটা খুব কম রাখার চেষ্টা হয়েছে। এক্সপেন্স রেশিও হচ্ছে 0.49%, খুবই সামান্য রাখা হয়েছে, তো এটা একটা বড় পয়েন্ট। নেক্সট আমরা যে সেকেন্ড যে কোম্পানিটার কথা বলবো, মিউচুয়াল ফান্ডটার কথা, সেটাও আরেকটা রয়েছে। সেকেন্ড ওয়ান ইজ আ লার্জ ক্যাপ কোটাক ব্লু চিপ ইকুইটি ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের AUM হচ্ছে 5,256 কোটি, রিটার্ন দিয়ে গেছে প্রথম থেকে আজ পর্যন্ত 14.17%। এবং জানুয়ারি 2013 থেকে কিন্তু এই কোম্পানিটা শুরু হয়েছে, এই মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা স্টার্ট করেছে। এবং এক্সপেন্স রেশিও খরচ হচ্ছে 0.65। এক্সপেন্স রেশিওটা আগেও বলেছি, আবার একবার বলে নিচ্ছি, এটা হচ্ছে আপনার যে টাকাটা বা তোমার যে টাকাটা তুমি একজনকে ফান্ড ম্যানেজারকে দিয়ে রাখছো, তার বদলে সে কিন্তু ওই প্রথম যে টপ 100টা স্টকের মধ্যে নিজেরাই মানে ঘোরাফেরা করিয়ে কমিয়ে বাড়িয়ে কোনটা ভালো কোনটা খারাপ নিজেরা ঠিক করে নিচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল একটা দিয়ে ছোটো ব্যাপারটা ধরে নাও, ইয়েস ব্যাংক একটা সময় তো অনেকেই নিয়েছে স্টকে। এবারে যখন ইয়েস ব্যাংকটা নেওয়া হলো, কোনো এক সময় আমরা দেখতে পেলাম পতন ঘটে গেল। আমাদের মধ্যে অনেকে এখনও ভেবে রেখেছিল যে স্টকটা আবার উঠবে এবং বেশি পরিমাণে কিনে রেখেছিল, কিন্তু এসব করার আগে ফান্ড ম্যানেজাররা বহু আগে সেসব জেনেছে এবং তারা এমন সুন্দরভাবে এটাকে এক্সচেঞ্জ করিয়ে দিয়েছে অন্য স্টকের সঙ্গে, আমরা কিছু বুঝতেই পারিনি যে মিউচুয়াল ফান্ডে কতটা ডিফারেন্স হয়ে গেল, কতটা চেঞ্জ করিয়ে অন্য একটা স্টককে ওরা নিয়ে এলো। রয়েছে এমন কিছু মানুষ এখনও রয়েছে, তার পোর্টফোলিওতে এখনও ইয়েস ব্যাংক রয়ে গেছে। এই চিন্তা করে না ভবিষ্যতে হবে, এই চিন্তা করে তারা বেরোতে পারেনি, ভেবেছিল বোধহয় আবার ইম্প্রুভমেন্ট হবে। তো এই জিনিসগুলো কিন্তু ফান্ড ম্যানেজার সুবিধা। এক্ষেত্রে অনেক মানুষ মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করে তারা জানেও না কীভাবে ইনভেস্ট হয়েছে, কীভাবে কাজ হয়ে গেছে। নেক্সট আমি পরে চলে আসছি, এক্সপেন্স রেশিওটা এই কারণে নেওয়া। নেক্সট আসছি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এটা আরেকটা ইন্টারেস্টিং। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে আমরা দেখেছি 5,000 থেকে 20,000 কোটি টাকার মধ্যে যে ফান্ডগুলো তৈরি হয় সেটাকে বলছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের সুবিধা কি? 1 নম্বর হচ্ছে ইকুইটি দেখে অনেক বেশি রিটার্ন মিড ক্যাপে পাওয়া যায়। কেন? ইকুইটি লার্জ ক্যাপ আমি বলেছি, এই দুটো আগেরটা আলোচনা ছিল ইকুইটি লার্জ ক্যাপের কথা। এবার আমরা চলে আসছি মিড ক্যাপে। মিড ক্যাপের মধ্যে কি, মিড ক্যাপ প্রচণ্ড ফাস্ট, সঙ্গে সঙ্গে সেরকমই রিস্কি, খুব দ্রুততার সঙ্গে দৌড়ায়। এই লার্জ মিড ক্যাপগুলো ভবিষ্যতে তারা লার্জে চলে যাবে, সুতরাং তাদের ক্যাপাবিলিটি, তাদের ক্ষমতা ইমপ্রুভ করার, তাদের গ্রোথ সেরকম ধরনের জন্য মিড ক্যাপ নেওয়া হয়। মিড ক্যাপের ভোলাটিলিটি কিন্তু লার্জ ক্যাপের থেকে বেশি, কিন্তু স্মল ক্যাপের থেকে কম, কিন্তু এর গ্রোথ হিউজ। তো বন্ধুরা, এখানে আমি যে স্টক দুটোকে নিয়ে আসছি, ওয়ান অফ ইজ অ্যাক্সিস মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ। আমি আগে বলছি ডাইরেক্ট ফান্ড নিয়ে আমি আলোচনা করব, কোনো রেগুলারে যাব না। অ্যাক্সিস মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ, এর AUM হচ্ছে 19,144 কোটি। এর প্রথম থেকে রিটার্ন আজ পর্যন্ত দিয়ে এসছে 18%-এর উপরে, 18.18%। গ্রেট। জানুয়ারি 2013-তে এটা ইনসেপশন মানে যে স্টার্ট করে। আর এর এক্সপেন্স রেশিও হচ্ছে 0.53 হচ্ছে এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিওর উপর কিন্তু একটা বিরাট বড় ব্যাপার রয়েছে। এক্সপেন্স রেশিও যত বেশি হবে, আলটিমেটলি আজ থেকে 20-25 বছর বাদে আপনার কিন্তু এক্সপেন্স রেশিওটা হিউজ হয়ে যেতে পারে। 0.53 এটা এই জন্য এটাকে কিন্তু খুব মাপা হয়, এটা দেখে নেওয়া হয় এক্সপেন্স কোনটায় কম। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি অ্যানাদার মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে PGIM মিড ক্যাপ হচ্ছে ডাইরেক্ট ফান্ড।
এটাকে বলা হয় অপরচুনিটি, পিজিআইএম মিড ক্যাপ অপরচুনিটি ডাইরেক্ট ফান্ড। তো এই ফান্ডটার 7,558 হচ্ছে AUM এবং 18.58% হচ্ছে এর রিটার্ন, এবং এটাও হচ্ছে ডিসেম্বর 13 থেকে শুরু করেছে এবং এর এক্সপেন্স রেশিও আরও কম 0.44%। ভালো। নেক্সট এবারে চলে আসবো থার্ড, দ্যাট ইজ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে নিফটি 50 যখন আমরা যে যতগুলো 50টা যে স্মল ক্যাপগুলো রয়েছে তার মধ্যে সেরা যেগুলো আছে সেই 50টা স্মল ক্যাপকে এরা নিয়ে আসছে, নিয়ে এসে তার মধ্যে ইনভেস্ট করছে। ফলে সিকিউরিটি অবশ্য স্মল ক্যাপে আমরা জানি প্রচণ্ড রিস্ক, কিছু কোম্পানি উঠে যেতে পারে, কিছু কোম্পানি প্রবলেম হতে পারে, তো সেইগুলোর থেকে ওরা কিন্তু রিস্ক বেশি, দেখবেন এখানে ইয়েটাও বেশি, যাই হোক এক্সপেন্স রেশিওটা একটু বেশি। তো দেখা যাক কী কী আছে। এক নাম্বার হচ্ছে এরা হাই গ্রোথ রিটার্ন দিচ্ছে, এটা এক্সটেন্সিভ হাই গ্রোথ রিটার্ন দেবে প্রচুর। তো নাম্বার 2 হচ্ছে কি ভেরি রিস্কি। নাম্বার 3 এরা কী করছে যে যখনই গ্রোথ বেশি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু এই রিস্ক প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর ক্ষেত্রে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে SBI স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ফান্ড। তো SBI এখানে গ্রোথ ফান্ড ব্যাপার সঙ্গে ডিভিডেন্ড ফান্ড দুটো ব্যাপার থাকে। এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে গ্রোথ ফান্ডের সঙ্গে ডিভিডেন্ড ফান্ড, ডিভিডেন্ড ফান্ডের থেকে গ্রোথ ফান্ডকে বেশি অ্যাপ্লিকেবল করা হয়, কারণ যে ডিভিডেন্ড ফান্ডে যখন ডিভিডেন্ডটা পে করা হয়, যারা ইনভেস্টার থাকে তাদেরকে ডিভিডেন্ড দেওয়া হয়, কিন্তু ডিভিডেন্ড দিয়ে দিলে গ্রোথটা থাকে না, সুতরাং গ্রোথ ফান্ডকে বেশি মাত্রায় মনে হয় ফেসিলিটি দেওয়া হয়, গ্রোথ ফান্ডে গুরুত্বটা দেওয়া হয়। তো SBI স্মল ক্যাপ ফান্ড গ্রোথ ডাইরেক্ট ফান্ড, সেক্ষেত্রে আমাদের AUM কী আছে, তো সেই প্ল্যানের 15,348 কোটি হচ্ছে AUM, 25.25% এখানে রিটার্ন দিচ্ছে, প্রচুর রিটার্ন। নেক্সট ওয়ান ইজ জানুয়ারি 2013 থেকে এরা শুরু করেছে এবং এখানে যেটা বলছিলাম এক্সপেন্স কিন্তু 0.71%, এক্সপেন্স রেশিও বেশি। নেক্সট ওয়ান কি, নেক্সট ওয়ান আমরা বলবো কোটাক স্মল ক্যাপ ডাইরেক্ট প্ল্যান। কোটাক স্মল ক্যাপ ডাইরেক্ট প্ল্যান এর হচ্ছে 8,498 কোটি হচ্ছে AUM, এর রিটার্ন দিয়ে এসছে প্রথম থেকে আজ পর্যন্ত 19.47%, যথেষ্ট ভালো, এবং জানুয়ারি 2013 থেকে এর শুরু হয়েছে এবং এর যদি আমরা দেখে নিই এক্সপেন্স রেশিও 0.59, এক্সপেন্স রেশিও কিন্তু কম। এটা আমরা জেনে গেলাম এই পর্যন্ত। নেক্সট আমরা জেনে যাচ্ছি সেটা হচ্ছে আরেকটা মিউচুয়াল ফান্ডের কথা, সেটাকে বলছি আমরা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। ব্যাপারটা কি, এখানে একটা যখন আমরা লার্জ ক্যাপ ইকুইটি ফান্ড বলবো সেখানে একটা বাধ্যবাধকতা থেকে ফান্ড ম্যানেজারের এই পার্সেন্টেজ 65% রাখতেই হবে ইকুইটিতে। আমরা মিড ক্যাপের ক্ষেত্রে এরকম পার্সেন্টেজ, স্মল ক্যাপের ক্ষেত্রে এরকম পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজগুলো ফিক্স থাকে, কিন্তু ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের হাতে প্রচুর ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে আপনি আপনার মতো করে ফান্ডগুলোকে সাজিয়ে নিতে পারেন, সেখানে লার্জ রাখতে পারেন, মিড রাখতে পারেন, স্মল রাখতে পারেন, যে কোনো রকম ইকুইটি রিলেটেড যে কোনো ক্ষেত্রে সুবিধাটা দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য বলছে ফ্লেক্সি ক্যাপ। তো ফ্লেক্সি ক্যাপের সুবিধা কি, রিটার্নসের স্টেবিলিটি থাকে, যেমন স্মল ক্যাপের ক্ষেত্রে আমি দেখেছি হিউজ রিটার্ন যেমন থাকে, ডাউনও যখন হয় ইনভেস্ট করার পর দেখবেন রেড হয়ে গেছে 1-2 বছরের মধ্যে, তো কারণ হচ্ছে স্টেবিলিটি কমে যাচ্ছে, রিস্কটা বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে ফান্ড ম্যানেজারের নিজেকে যখন ছেড়ে দেওয়া হয় ফান্ড ম্যানেজার নিজে তখন নিজে বাছাই করে নেয়, বাছাই করে রিস্ক কম স্টেবল যেটা সেই ধরনের স্টকগুলোকে নিয়ে নেয়। সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে সেকেন্ড লং হয়, 1 নম্বর তো আমরা বলেই নিলাম যেটা হচ্ছে স্টেবিলিটি থাকছে রিটার্নের মধ্যে, 2 নম্বর থাকছে ভলিউমটা তুলনামূলক কম নেওয়ার জন্য রিস্কটা কম হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্সের যে সুবিধাগুলো থাকে সেইগুলো ক্ষেত্রে কিন্তু সুবিধা পায় ফান্ড ম্যানেজাররা ফ্লেক্সিবল। তো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রথম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কানারা রোবোকো ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট ফান্ড। এটা বলার আগে মাঝখানে একটা কথা বলে রাখা দরকার, এখানে কোনো রকম স্পন্সরশিপের ব্যাপার নেই, ও আমি টোটালি আপনাদের সুবিধার জন্য, আপনাদের যাতে ভালো ব্যাপারটা বুঝতে পারেন শুধু সেই কারণের জন্য এটা বলছি, এর মধ্যে কোনো রকম কোনো স্বার্থ যুক্ত নেই, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমি এটা আপনাদেরকে জানাচ্ছি। তো আমার কোনো কমিশনের ব্যাপার নেই, আমার এখানে কোনো কিছু নেই। তো ব্যাপার হচ্ছে কানাডার রোবোকো ফ্লেক্সি ক্যাপ যে ফান্ড, যেটা সেই ফান্ডে 8,729 কোটি AUM রয়েছে, 14% এরা রিটার্ন দিয়েছে প্রথম থেকে, 14% অ্যাভারেজে রিটার্ন দিয়ে গেছে। জানুয়ারি 2013-তে এটা শুরু হয় এবং এর যেটা আমরা বলছিলাম এক্সপেন্স হচ্ছে 0.52%। অ্যানাদার রয়েছে যেটা, সেটা খুব ভালো, আমরা পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। পরাগ পারেখ শুধুমাত্র আমাদের দেশে নয় বিদেশেও ইনভেস্ট করে, সুতরাং বিদেশের যদি একটা
টেস্ট রাখার ব্যাপার থাকে তাহলে কিন্তু পরাগ পারেখ ফ্লেক্সি ফান্ড এবং যথেষ্ট রিটার্ন ভালোই দেয় এরা। এদের 28,248 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং যাকে AUM বলছি আমরা ইমিডিয়েটলি, এর রিটার্ন দিয়েছে 18.68, 18.68%, যথেষ্ট ভালো। এবং এটা মে 2013 থেকে শুরু হয়, এর স্টার্টিং হয়। এবং এর যে এক্সপেন্স রেশিও একটু বেশি থাকবে, 0.76%। ওকে, তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম এইগুলো। এবার আমি যখন বলছি এক্সপেন্স রেশিওতে প্রচুর লাগছে, আমি যদি এবার বলি এক্সপেন্স রেশিও খুব কম করে দিন, তাহলে এমন একটা ফান্ড যদি ব্যবস্থা করা যায় যে ফান্ডগুলো আপনার রিটার্নটা একদম অ্যাট পার দেবে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে টপ 30 যে স্টকগুলো থাকে বা টপ 50 যেসব নিফটি 50 যে ইন্ডেক্স ফান্ডগুলো থাকে, সেগুলো অনেক সময় বেঞ্চমার্ক, মানে যে ইন্ডেক্সের যে বেঞ্চমার্ক তার থেকে অনেক নিচে থাকে। মানে বলা যেতে পারে যে অ্যারাউন্ড 89%, প্রায় 89% লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু আমাদেরকে ওই বিট করতে পারে না ইন্ডেক্স ফান্ডটাকে। তো সেই ব্যাপারটাকে দেখার জন্য যদি এমন একটা ফান্ডকে তৈরি করা যায় যে ফান্ডটা টোটালি মানে যে কটা ইন্ডেক্সে আছে ঠিক সে কটাই এখানে থাকবে, যে কটা ইন্ডেক্স ফান্ডে চেঞ্জ হয়, আমরা তো জানি নিফটি 50 যে স্টকটা থাকে ওর পারফরমেন্স দেখে তা সেই অনুযায়ী ওটা চেঞ্জ করে দেয়। সুতরাং সেই রকমভাবে যদি ফান্ড ম্যানেজার একবারে ডেপ্লিকেট কপি, মিরর কপি যদি নিজেদের ফান্ডটা তৈরি করে নেয়, সেক্ষেত্রে কিন্তু এক্সপেন্সটা অনেক কম হবে, প্লাস ইন্ডেক্সটাকেও পুরোপুরি ইন্ডেক্স অ্যাট পার হয়ে যেতে পারবে। তো সেরকম কোনো ফান্ড আছে কি? আছে সেটা, এবং সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড। এই ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড 9,337 কোটি AUM রয়েছে এবং রিটার্ন দিচ্ছে 12.29%, যথেষ্ট ভালো। নিফটির সঙ্গে অ্যাট পার আছে। জানুয়ারি 2013-তে এটা শুরু হয় এবং এর এক্সপেন্স রেশিও হচ্ছে 0.20। তো এটা একটা বড় ব্যাপার। নেক্সট আমরা যেটা জানবো অ্যানাদার ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, যেটা কিনা ইন্ডেক্সের স্টকগুলোকে নিয়ে নিজেরা একইভাবে মিউচুয়াল ফান্ডে এগিয়ে নিয়ে গেছে, সেটা হচ্ছে এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড। এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড একে বলা হয় এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড নিফটি 50 প্ল্যান বলা হয়। এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড নিফটি 50 প্ল্যান বলা হয় একে। এবং এর যে ব্যাপারটা টোটাল AUM 7,411 কোটি এবং এর রিটার্ন পাচ্ছে 12.44। এবং আমরা যদি জানুয়ারি 13 থেকে এও শুরু হয় এবং এর এক্সপেন্স রেশিও খুবই কম, এগুলো দুটোরই সেম 0.20, মানে এক্সপেন্স অলমোস্ট নীল। সুতরাং এটার যথেষ্ট ভালো। এবারে এই দুটো ইন্টারেস্টিং জিনিস, যেটাকে বলা হয় ট্র্যাকিংটা হচ্ছে মানে নিফটিকে বিট করার ক্ষেত্রে এদের কতটা কম বেশি হয় এই জিনিসটাকে মাপা হয়। কারণ আপনি যখন ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে, ইন্ডেক্স ফান্ডে, তখন দেখে নেওয়া হয় আপনার ট্র্যাকিংটা ঠিক সেম জায়গা আছে কি না। এই ট্র্যাকিংটা যখন আমরা ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড আমরা দেখব, ট্র্যাকিং হচ্ছে 0.3%, মানে একবারে সেম। আর যখন আমরা এইচডিএফসি ইন্ডেক্স নিফটি 50 প্ল্যান দেখব, সেক্ষেত্রে আমরা দেখব 0.04%, মানে সেম, অলমোস্ট সেম রয়েছে। এবারে আমরা চলে আসবো ডেপ্ট ফান্ডটা কী কাজে লাগে? ডেপ্ট ফান্ড কখন আমরা ইউজ করি আগে বলে নিয়েছি। ডেপ্ট ফান্ড হচ্ছে যখন আমি কোনো একটা স্টককে নিয়ে সেই স্টকটা ইনভেস্ট করে দিচ্ছি অল্প দিনের জন্য। অল্প দিন মানে কীরকম হতে পারে? সাপোজ জাস্ট ফর 2 বছর কি 3 বছর পরে আমার একটা টার্গেট আছে, একটা গোল রয়েছে, 3 বছর পরে আমি এই কাজে লাগাবো, বাড়ি মেরামতির জন্য কাজে লাগাবো কোনো একটা ক্ষেত্রে। তো এই ধরনের যে সমস্ত ক্ষেত্রে যে টেম্পোরারি শর্ট টার্মের জন্য আমি ইনভেস্ট করব, সেখানে কিন্তু ডেপ্ট ফান্ডটা নেওয়া হয়। ডেপ্ট ফান্ডের সুবিধা কি? ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে বা এই যখন আমরা দেখে নিচ্ছি নিফটির ক্ষেত্রে, যদি মাঝখানে তুলে নেওয়া হয়, 1 বছরের আগে তোলা হয়, তাহলে একটা কিন্তু চার্জ করা হয়। এবার 1 বছর পার হয়ে যাওয়ার পরেও, 1 বছর পার হয়ে গেল তারপরেও আপনি যদি তুলেও নেন, সেক্ষেত্রে আপনি রিটার্ন ভালো পাবেন না। কিন্তু এর ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এটাই যে এখানে ম্যাক্সিমাম ফান্ড ম্যানেজাররা ডিবেঞ্চার এবং বন্ডের উপর ইনভেস্ট করে, ফলে তারা ধরে নিচ্ছে টাকাটা যখন তখন তুলে নিতে পারেন, বা 1 থেকে 3 বছরের মধ্যে আপনি টাকাটা তুলে নেবেন বলে ধরে নিচ্ছে ওরা। এবং সেই মতো করে সেফ, এটা রিস্ক কম থাকে এবং রিটার্ন পার্সেন্ট কিন্তু এই 6 থেকে 8-এর মধ্যে থাকে, মানে আপনার ব্যাংকে যা রাখলে যা হবে তার থেকে কিছুটা বেশি হবে আপনার। তো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল শর্ট টার্ম ফান্ড একটা 1 নাম্বার, যাকে আমি চয়েস করেছি, 15,528 কোটি, 8.56 এর হচ্ছে রিটার্ন দিয়ে আসছে, যেখানে আমি সাধারণ ব্যাংকে রাখলে 6-7% দেবে। আর নেক্সট ওয়ান হচ্ছে যদি এর আমি এক্সপেন্স রেশিও দেখে নিই, সেক্ষেত্রে এটা শুরু হয়েছে জানুয়ারি 2013 থেকে, আর এক্সপেন্স হয়েছে 0.39%। অ্যানাদার সেটা হচ্ছে অ্যাক্সিস শর্ট টার্ম ফান্ড, একটা ফান্ড রয়েছে, সেই ফান্ডে 6,941 কোটি হচ্ছে AUM। এর ক্ষেত্রে 8.19% রিটার্ন দিচ্ছে, যথেষ্ট ভালো। 8%-এর উপর দেওয়া মানে যথেষ্টই ভালো। জানুয়ারি 2013 থেকে এও তৈরি হচ্ছে, মানে ইনভেস্ট করা আছে, স্টার্ট করেছে।
এবং এক্সপেন্স হচ্ছে 0.38%। এর মধ্যে আমি পেয়ে গেলাম 1 নম্বর ইকুইটি ফান্ড, ইকুইটি লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড। এর মধ্যে আমরা পেয়ে গেলাম ডেপ্ট ফান্ড নিয়ে আলোচনা হয়ে গেল, ফ্লেক্সি নিয়ে আলোচনা হয়ে গেল। এইবারে আমরা চলে আসছি লিকুইড ফান্ড। এই ফান্ডটা খুব মানে মানুষের জাস্ট ইনভেস্ট করছে, কিছুদিন রেখে তুলে দিচ্ছে। আরেকটা ব্যাপার আছে এখানে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে লিকুইড ফান্ডে ইনভেস্ট করার পরে আমরা কি করছি, প্রয়োজন মতো টাকাটা তুলে নিচ্ছি, ফলে এর টাইম পিরিয়ডটা খুব অল্প থাকছে এবং হঠাৎ করে টাকা দরকার হয়ে পড়েছে তখন নিতে পারছি। প্লাস SWP বলে, আমরা যখন টাকা উইথড্র করবো, জাস্ট ফর এক্সাম্পল রিটায়ার করবে, রিটায়ার করে 10 বছর ধরে সে টাকাটা ইনভেস্ট করে রাখলো মিউচুয়াল ফান্ডে। এইবার যে রিটায়ার হয়ে গেল তখন তো টাকার দরকার, পেনশন থেকে কিছু পাচ্ছে না, পেনশন নেই অলমোস্ট, খুব সামান্য। তখন সে কী করলো, পুরোটাকে তুলে নিয়ে গিয়ে SWP ফান্ড মানে লিকুইড ফান্ডে বা ডেট ফান্ডে ফেলে রাখলো। ডেট ফান্ড থেকে সে অল্প অল্প টাকা মাসে মাসে নিয়ে যেতে থাকলো, বা এরকম 1 বছর বাদে নিয়ে যেতে থাকলো, নিয়ে 1 বছরের খরচা চালালো। তো এইটাকে আমরা বলবো লিকুইড ফান্ড। ডেট ফান্ডের থেকেও অল্প দিনে। লিকুইড ফান্ডের ক্ষেত্রে আমি নেব অ্যাক্সিস লিকুইড ফান্ড, যেটাকে আমি বলছি অ্যাক্সিস লিকুইড ফান্ড। যেটা নিচ্ছি অ্যাক্সিস লিকুইড ফান্ড গ্রোথ, সেটা হচ্ছে 29,674 হচ্ছে AUM। এর রিটার্ন দিচ্ছে 6.80, রিটার্ন পরিমাণ যেটা হয় স্বাভাবিক। লিকুইড যখন তখন টাকা দরকার তুলে নিচ্ছ, তো তোমাকে রিটার্ন বেশি দেবে কেন? ব্যাংকে তো ফিক্সড করতে গেলে এই ইন্টারেস্ট পেতে গেলে ফিক্সড ছাড়া উপায় নেই, যেখান থেকে আবার ভাঙাতে গেলে 1% প্রিম্যাচুরিটি চার্জ নেয়। আচ্ছা, জানুয়ারি 2013 থেকে আর এক্সপেন্স হচ্ছে খুব কম, 0.15%। অ্যানাদার ইজ আদিত্য বিড়লা লিকুইড ফান্ড, আদিত্য বিড়লা SL লিকুইড ফান্ড গ্রোথ ডাইরেক্ট প্ল্যান। তো এর ক্ষেত্রে 39,953 AUMটা খুব গুরুত্বপূর্ণ বলতে পারি। নেক্সট ওয়ান ইজ যে রিটার্ন দিচ্ছে 6.84, যথেষ্ট ভালো। জানুয়ারি 2013-তে এর শুরু হয়, আর এর রিটার্ন হচ্ছে 0.21%। এই যে স্টকগুলো আমি বলে যাচ্ছি, এই স্টকগুলো সব কিন্তু আমার নিজস্ব মতামত, নিজস্ব সার্চ করা। তার মানে এই নয় তোমরা এইগুলোতে ইনভেস্ট করতে পারো, ইচ্ছা করলে তোমরা যে কোনোটা করতে পারো। এবং আমি জাস্ট আমার মানে ওভারভিউ থেকে আমি আমার মতো করে ব্যাপারটা বুঝিয়ে যাচ্ছি। নেক্সট অ্যানাদার ইজ হাইব্রিড ফান্ডের ব্যাপারটা হচ্ছে কি, এই ফান্ডটাকে বলা হয় যেটা মিক্সড। ব্যাপারটা হচ্ছে সেটা হাইব্রিড ফান্ড ইকুইটি ব্যালেন্স ফান্ডের মতো থাকছে, একদিকে রিস্কও থাকছে, আরেকদিকে রিটার্নও ভালো থাকছে, দুটোই চাই। তো অনেকের এরকম ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে আমার রিটার্নও ভালো চাই, আবার রিস্কটাও কম থাকবে। তো সেক্ষেত্রে যে কী থাকতে পারে হাইব্রিড ফান্ডের মধ্যে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা দেখে নেব ICICI প্রুডেন্সিয়াল ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এই ফান্ডটা কিন্তু ভালো রিটার্ন দিয়ে গেছে বহু বছর ধরে, এবং আমরা দেখেছি রিটার্নের পরিমাণ এদের যে হাইব্রিড ফান্ড আমরা বলছি, এক্ষেত্রে AUM হচ্ছে 44,634 কোটি। আচ্ছা, এই রিটার্ন দিয়েছে 12.61, যথেষ্ট ভালো রিটার্ন। এখানে যেহেতু আমরা ব্যালেন্স করে রাখছি বলে সেই জন্য এটাকে কিন্তু অ্যাডভান্টেজ ফান্ড বলছি আমরা, ICICI প্রুডেন্সিয়াল ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। তো এটাকে ডাইরেক্ট জানুয়ারি 2013 থেকে শুরু হয়েছে। এক্সপেন্স রেশিও হচ্ছে 0.91%। এক্ষেত্রে এক্সপেন্স রেশিও কিন্তু একটু বেশি হয়, কারণ দুটোকে মিক্সড করাটা খুব দায়িত্বপূর্ণ কাজ, এবং ফান্ড ম্যানেজারের উপর প্রচুর চাপ থাকে এই জিনিসগুলো করার জন্য, কারণ দুটোকেই লাগবে, তার ইকুইটিও থাকছে, ডেপ্টও থাকছে। অ্যানাদার ইজ ABSL ব্যালেন্স অ্যাডভান্টেজ ডাইরেক্ট ফান্ড। তো ABSL মানে আদিত্য বিড়লার যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বলছি আমরা, এর AUM 6,707 কোটি এবং রিটার্ন দিয়েছে 11.54, এবং জানুয়ারি 2013 থেকে চলে আসছে এত বছর ধরে, এবং এক্সপেন্স রেশিও এর কিন্তু কম, 0.61%। তো বন্ধুরা, টোটালটা জিনিস বুঝলাম একদিকে। এবারে যে টোটালটাকে সাম আপ করে যে বলতে পারি, একদিকে আমরা ইকুইটি ফান্ডকে দেখে নিয়েছি, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, ব্যালেন্স ফান্ড দেখে নিয়েছি, আমরা দেখে নিয়েছি সেটা হচ্ছে ডেপ্ট ফান্ড দেখে নিয়েছি, আমরা দেখেছি হাইব্রিড ফান্ড দেখেছি, লিকুইড ফান্ড দেখে নিয়েছি। এর মধ্যে আবার ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, এখানে অত বলার সুযোগ নেই। তবে ডেট ফান্ডের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স কিন্তু রেটটা বেশি, 15%, কিন্তু লিকুইডিটির ক্ষেত্রে 10%। ইকুইটির ক্ষেত্রে লং টার্ম রাখার জন্য LTCG ট্যাক্স হচ্ছে 10%, 1 বছরের বেশি, কিন্তু 1 বছরের কম হলে কিন্তু চার্জেস প্লাস এক্সট্রা চার্জ ফান্ডরা করবে রিডেমশনের জন্য। তো এই সময় ব্যাপারগুলো থাকে, সেগুলো এখানে সময় কম, বলা যাচ্ছে না সেগুলো। তো ঘটনা হচ্ছে আমরা টোটালগুলো বুঝে নিলাম। এবারে যে অনেকের রিকোয়ারমেন্ট আছে, আমাকে যে লিখেছিলেন একজন, তার কথার উত্তরে বলি, উনি 5,000 টাকা করে রাখতে চাইছিলেন মিউচুয়াল ফান্ডে। তো আমি সেক্ষেত্রে বলবো, ছোট 500, 1,000 করে কখনোই কেউ কোনোদিন তোমরা ইনভেস্ট করবে না। যখন ইনভেস্ট করে 15-20 বছরের সঙ্গে মিনিমাম 2,000 টাকাতে শুরু করো। সবচেয়ে ভালো হয় যদি যদি মাত্র 5,000 টাকাই ফিক্স থাকে, তাহলে 2,000, 1,000 হচ্ছে, তাতেও বেশি হয় 2,000, 3,000, এরকম দুটো ভাগে ভাগ করে নাও, সব থেকে ভালো হয়।
আরও ভালো হয় শুধু একটা 5,000 করে ইনভেস্ট করে যাও, ভবিষ্যতে যখন তোর মাইনে আরও বেড়ে যাবে বা সিচুয়েশন আর একটা 5,000 তুমি করে নেবে। এতে কী হয়, মানে এক্সপেন্সটা অনেকেই জানে না, এটা ছোটো 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 করে নেয়, কিন্তু যখন খরচটা যখন টানে ওর থেকে, এটা তো 2 দিন 4 দিনের ব্যাপার নয়, 15 বছর ধরে যখন সে খরচটা টানতে থাকে তখন দেখা যায় খরচের পরিমাণ প্রচুর হয়ে যায়, রিটার্নটা তত কমে যায়। সেই জন্য অন্তত 5,000, 4,000, 5,000, মিনিমাম 5,000 টাকাটা করে রাখলো এখনই। আবার 1 বছর 2 বছর 3 বছর পরে যদি সেরকম সিচুয়েশন তৈরি হয় আরেকটা 5,000 তৈরি করলে, কম করো কিন্তু অ্যামাউন্টটাকে একটু বড় করে রাখো, এটাতে কিন্তু রিটার্নটা অনেক গুণ বেশি আসবে। এবার তোমার রিস্ক স্কোর অনুযায়ী যদি তোমার রিস্ক থাকে বেশি দিনের, 15-20 বছর রিস্ক নিতে তুমি পারো, সেক্ষেত্রে তুমি ইকুইটি লার্জ ক্যাপে গেলে কি মিড ক্যাপে গেলে। আরও যদি তোমার রিস্ক নেওয়ার বেশি ক্ষমতা থাকে তুমি স্মল ক্যাপে গেলে, যেখানে আমি নাম বললাম এগুলো নিতে পারো, অথবা তুমি নিজে স্মল ক্যাপ সার্চ করে দেখে নিতে পারো কোনটা স্মল ক্যাপটা ভালো হবে। যদি কারোর যারা ইমিডিয়েট টাকার দরকার, সম্ভাবনা কম এই ফান্ডে, এখানে হতে পারে রিটায়ার হয়ে গেল, তারা টাকাটা ওখানে রেখেছিল, সেখান থেকে উইথড্রয়াল করে নিয়ে আসছে একটা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, মানে SWPর মাধ্যমে। সেক্ষেত্রে তারা কী করবে, ওই রকমভাবে কোনো একটা হাইব্রিড ফান্ড কি ব্যালেন্স মানে ডেপ্ট ফান্ডের মধ্যে টাকাটা রেখে দিল, প্রতি বছরে বছর অটোমেটিক সিস্টেম আছে, তুলে টাকাটা নিয়ে এলো। এইবার আমি যে শেষ কথা সেটা হচ্ছে তোমাদের যা যা কোয়েশ্চেন থাকবে এই ভিডিওর মধ্যেই কিন্তু সেই মিউচুয়াল ফান্ড রিলেটেড কোশ্চেনগুলো করে দেবে, ফলে পরের যে থার্ড ভিডিওটি আমি আনবো সেই সমস্ত কোশ্চেনগুলো আমি এখান থেকে তুলে নিতে পারবো, সুবিধা হবে আমার কোশ্চেনগুলো উত্তর তৈরি করাটা। এইবারে নেক্সট যে ব্যাপারটা থাকছে সেটা লাস্ট এবং ফাইনাল, সেটা হচ্ছে যারা নিউ ভিউয়ার আছো, নতুন, তারা সবাই আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ নতুন নতুন সব মিউচুয়াল ফান্ড নিয়ে, দারুণ দারুণ মিউচুয়াল ফান্ড, এর তোমার দ্বিতীয় সবে জাস্ট সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ভিডিও, এরপর আরও অনেক ফান্ড নিয়ে আলোচনা করব, সেগুলোর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা পুরনো ওল্ড ভিউয়ার আছো তারা কিন্তু লাইক এবং শেয়ার করতে পারো যদি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে নমস্কার জানাই।